এইমাত্র ওসমান হাদির খুনি ফয়সাল ভারত থেকে গ্রেপ্তার হলো। জামাত বিএনপির একটা চাল হতে পারে। জামাতের কে? এটা তো আমি জানি না। এই যে আপনারা যে হাদি কার কথাতে হাদিকে হত্যা করা হয়েছিল ফয়সাল? কে 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 বলেছিল? কি বলবেন আপনি বলুন। ফয়সাল কেউ ফাঁসিয়েছে নাকি? আপনাদের কি ফাঁসানো হয়েছে? ওসমান হাদির জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদ করবে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা। এই আদেশ দিয়ে রাজধানীতে আলোচিত ওসমান হাদি হত্যা মামলার পলাতক আসামি ফয়সাল ও আলমগীর অবশেষে ভারতে গ্রেফতার হয়েছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে দেখবেন ভারতে কিভাবে গ্রেপ্তার হলো ফয়সাল, এমনকি তাকে কিভাবে বাংলাদেশে নিয়ে আসা হলো। সমস্ত এ টু জেড আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন যে ফয়সাল আসলে ওসমান হাদিকে নিয়ে কি তথ্য প্রকাশ করেছে, এই ওসমান হাদিকে কতজন লোক মিলে তারা মেরেছে, সেই আসল সত্যটা জানলে বন্ধুরা আপনারা চমকে উঠবেন। তাছাড়াও জানতে পারবেন ফয়সাল সেদিন রাস্তায় ওসমান হাদিকে নির্মমভাবে কার কথায় মেরেছে। তো প্রিয় দর্শক, চলুন বাড়তি কথা না বলে ভিডিওতে চলে যাই। কার কথাতে হাদিকে হত্যা করা হয়েছিল ফয়সাল? কে 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 বলেছিল? কি বলবেন আপনি বলুন। ফয়সাল কেউ ফাঁসিয়েছে নাকি? আপনাদের কি ফাঁসানো হয়েছে? দাদা কি হয়েছে ঘটনা বলো। আপনাদের কি আমি এই কাজ করি না। তুমি ফাঁসানো হয়েছে? নো, আমি এই কাজই করি না। এই ধরনের কোনো কাজে আমি ছিলাম না। ছিলে না, কিন্তু বাংলাদেশ গোয়েন্দা বলছে আপনি যুক্ত। ফাঁসাচ্ছে কারা দাদা? তোমার ফাঁসাচ্ছে কারা? ফাঁসাচ্ছে কারা? জানি না। তুমি পালালে কেন? আগো পালালে কেন ভাই? ফয়সাল কি ভারতে বসে দুবাই ভিডিও বানিয়েছিলে যে আমি দুবাইতে আছি? এই শ্রীবন্ধু আমরা ভারতে করেছিলেন না দুবাইয়ে বসে? ফয়সাল কে ফাঁসাচ্ছে এর নামটা একটু বলে যাও। ফয়সাল কে ফাঁসাচ্ছে তোমাদের? বলো। আপনাদের কি হ্যাঁ আমি এই কাজ করি না। তুমি ফাঁসানো হয়েছে? নো, আমি এই কাজই করি না। এই ধরনের কোনো কাজে আমি ছিলাম না। ছিলে না, নো। কিন্তু বাংলাদেশ ফাঁসাচ্ছে কারা? ফাঁসাচ্ছে কারা? ফাঁসাচ্ছে কারা দাদা? তোমার ফাঁসাচ্ছে কারা? ফাঁসাচ্ছে কারা? জানি না। তাহলে তুমি আগো পালালে কেন ভাই? ফয়সাল কি ভারতে বসে দুবাই ভিডিও বানিয়েছিলে যে আমি দুবাইতে আছি? এই শ্রীবন্ধু আমরা ফয়সাল ফয়সাল ওসমান হাদির জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। হাদির খুনিকে দেশে এনে বিচার করার হুঁশিয়ারি দিলেন ইউনূস, খাটাবেন আন্তর্জাতিক ক্ষমতা। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর খবর নিয়ে হাজির হয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন হাদির খুনিকে অবশ্যই বাংলাদেশে ফেরত পাঠাতে হবে বিচারের জন্য, এবং তিনি তার আন্তর্জাতিক ক্ষমতা খাটাবেন এই বিষয়ে। যদি ভারত ফেরত না দেয় তাহলে তিনি জাতিসংঘে আবেদন করবেন এবং ভারতকে এই খুনের দায় নিতে হবে। এটা একটা বিশাল ঘটনা। আজ আমরা বিস্তারিত জানব ডক্টর ইউনূস কি বলেছেন, কেন বলেছেন এবং এর প্রভাব কি হবে। নিউজ ফাদারের সাথেই থাকুন শেষ পর্যন্ত। প্রথমে জানা যাক পুরো ঘটনাটা কি। 12ই ডিসেম্বর 2025 ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়। হাদি ছিলেন জুলাই বিপ্লবের একজন বীর। তিনি ছিলেন তরুণ প্রজন্মের প্রিয় নেতা। তিনি ছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার একজন কণ্ঠস্বর, এবং তাকে গুলি করে হত্যা করা হল। খুনি কারা? ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। এরা দুজনই আওয়ামী লীগের লোক। তারা হাদিকে গুলি করার পর কোথায় পালিয়ে গেল? ভারতে, বনগাঁ সীমান্তে। সেখানে তারা লুকিয়েছিল এবং ভারত তাদের আশ্রয় দিয়েছিল। কিন্তু বাংলাদেশ সরকারের কঠোর চাপে এবং আন্তর্জাতিক চাপে ভারতের এসটিএফ তাদের গ্রেপ্তার করল। 8 মার্চ 2026 তারিখে ফয়সাল এবং আলমগীরকে গ্রেপ্তার করা হয়। এবং ভারত তাদের ফেরত দিচ্ছে না, কারণ যতদিন পর্যন্ত আসল মাস্টারমাইন্ডরা ভারতে থাকবে ততদিন হাদির হত্যার পুরো সত্য বেরিয়ে আসবে না। ফয়সাল এবং আলমগীর তো শুধু ভাড়াটে খুনি। আসল যারা নির্দেশ দিয়েছে, আসল যারা টাকা দিয়েছে, তারা তো ভারতের নিরাপদে বসে আছে। এই পরিস্থিতিতে ডক্টর মুহাম্মদ ইউনূস মুখ খুলেছেন। আজ সকালে তিনি এক বিবৃতিতে বলেছেন, হাদির হত্যার সাথে জড়িত যারা আছে তাদের অবশ্যই বাংলাদেশে ফেরত পাঠাতে হবে, কারণ খুন হয়েছে যে দেশে, বিচার হবে সেই দেশে। এটা আন্তর্জাতিক আইনের মূল নীতি। তিনি আরও বলেছেন, আমি ভারত সরকারকে অনুরোধ করছি যে তারা যেন হাদি হত্যার সাথে জড়িত সকলকে বাংলাদেশে ফেরত পাঠায়।
এটা তাদের নৈতিক এবং আইনগত দায়িত্ব। এবং তারপর তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বললেন। তিনি বললেন, যদি ভারত তাদের ফেরত না দেয় তাহলে আমি আমার আন্তর্জাতিক ক্ষমতা খাটাবো, আমি জাতিসংঘে আবেদন করব, আমি নিশ্চিত করব যে ভারতকে এই খুনের দায় নিতে হয়। এই বক্তব্য শুনে পুরো বাংলাদেশ এবং ভারত স্তব্ধ হয়ে গেছে, কারণ ডক্টর ইউনূস এমন একজন মানুষ যার কথার ওজন আছে। তিনি নোবেল পুরস্কার বিজয়ী, তার আন্তর্জাতিক প্রভাব অসীম। তিনি যখন কিছু বলেন, বিশ্ব শোনে। এখন দেখা যাক ডক্টর ইউনূসের আন্তর্জাতিক ক্ষমতা কি। তিনি একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। 2006 সালে তিনি এই পুরস্কার পেয়েছেন দারিদ্র্য দূরীকরণে তার অসাধারণ কাজের জন্য। এই পুরস্কার তাকে বিশ্বব্যাপী সম্মানিত করেছে। জাতিসংঘের সাথে তার সরাসরি সম্পর্ক আছে। জাতিসংঘের মহাসচিব তার কথা শোনেন। তিনি জাতিসংঘে প্রস্তাব দিতে পারেন এবং জাতিসংঘ তার প্রস্তাব গুরুত্বের সাথে বিবেচনা করে। আমেরিকার সাথে তার শক্তিশালী সম্পর্ক আছে। তিনি প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পেয়েছেন। আমেরিকার রাষ্ট্রপতি এবং কংগ্রেস সদস্যরা তার কথা শোনেন। তিনি চাইলে আমেরিকার মাধ্যমে ভারতের ওপর চাপ দিতে পারেন। ইউরোপীয় ইউনিয়নের সাথেও তার ভালো সম্পর্ক আছে। তিনি চাইলে ইউরোপীয় ইউনিয়নকে বলতে পারেন ভারতের ওপর চাপ দিতে। মোট কথা, ডক্টর ইউনূসের আন্তর্জাতিক প্রভাব অনেক বড় এবং তিনি এখন সেই প্রভাব ব্যবহার করতে চাইছেন। নিউজফাদার সবসময় গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয় তুলে ধরে। এরকম আরও খবর পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন। এখন দেখা যাক ডক্টর ইউনূসের যুক্তি কি। তিনি বলছেন, খুন হয়েছে যে দেশে, বিচার হবে সেই দেশে। এটা একটা আন্তর্জাতিক আইনের মূল নীতি। যদি কোনো অপরাধ কোনো দেশে সংঘটিত হয় তাহলে সেই দেশেই তার বিচার হওয়া উচিত। এটাকে বলে টেরিটোরিয়াল জুরিসডিকশন বা আঞ্চলিক এখতিয়ার। হাদির হত্যা ঘটেছে বাংলাদেশে, ঢাকায়, তাহলে তার বিচার হওয়া উচিত বাংলাদেশে। এটা আইনসম্মত, এটা ন্যায্য, এটা যুক্তিসঙ্গত। কিন্তু ভারত কি করছে? ভারত সেই খুনিদের আশ্রয় দিচ্ছে। ভারত তাদের ফেরত দিচ্ছে না। এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, এটা ন্যায় বিচারের প্রতি অবমাননা। এবং এজন্যই ডক্টর ইউনূস বলছেন, যদি ভারত ফেরত না দেয় তাহলে ভারতকে এই খুনের দায় নিতে হবে। কারণ ভারত যদি খুনিদের আশ্রয় দেয় তাহলে ভারত নিজেই এই খুনের সহযোগী হয়ে যায়। এটা একটা শক্তিশালী যুক্তি এবং আন্তর্জাতিক আইনে এর ভিত্তি আছে। যদি কোনো দেশ অপরাধীদের আশ্রয় দেয় তাহলে সেই দেশ সেই অপরাধের জন্য দায়ী হয়। এবং ডক্টর ইউনূস এই যুক্তি নিয়ে জাতিসংঘে যাবেন। তিনি জাতিসংঘকে বলবেন, ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে, তারা খুনিদের আশ্রয় দিচ্ছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিন। এবং জাতিসংঘ কি করবে? জাতিসংঘ ভারতের ওপর চাপ দেবে। তারা বলবে, তুমি খুনিদের ফেরত দাও, না হলে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই চাপ অনেক বড় হবে, কারণ ভারত জাতিসংঘের একটা সদস্য দেশ। তারা জাতিসংঘের সিদ্ধান্ত মানতে বাধ্য। যদি তারা না মানে তাহলে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া যেতে পারে, তাদের আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করা যেতে পারে। এবং ভারত এটা সহ্য করতে পারবে না, কারণ ভারত একটা বড় দেশ। তারা আন্তর্জাতিক বাণিজ্য করে, তাদের আন্তর্জাতিক সম্পর্ক আছে। যদি তারা আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয় তাহলে তাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তাই ডক্টর ইউনূসের এই হুঁশিয়ারি অনেক শক্তিশালী। তিনি জানেন কিভাবে আন্তর্জাতিক চাপ তৈরি করতে হয় এবং তিনি সেটা করতে যাচ্ছেন। এবং শুধু জাতিসংঘ নয়, ডক্টর ইউনূস আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নকেও বলবেন। তিনি তাদের বলবেন, ভারত খুনিদের আশ্রয় দিচ্ছে, তাদের ওপর চাপ দিন। এবং আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন শুনবে, কারণ তারা ডক্টর ইউনূসকে সম্মান করে, তারা তার কথা বিশ্বাস করে, তারা জানে তিনি মিথ্যা বলেন না। এবং তারপর ভারতের ওপর চাপ আসবে সব দিক থেকে, জাতিসংঘ থেকে, আমেরিকা থেকে, ইউরোপীয় ইউনিয়ন থেকে। এবং সেই চাপে ভারত বাধ্য হবে খুনিদের ফেরত দিতে। এখন প্রশ্ন হলো, ভারত কেন খুনিদের আশ্রয় দিচ্ছে? কারণ খুবই পরিষ্কার, কারণ ভারতই এই খুনের আসল মাস্টারমাইন্ড। ভারত এবং হাসিনা মিলে হাদিকে মেরেছে, কারণ হাদি ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার। হাদি প্রকাশ্যে বাংলাদেশে ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলতেন। তিনি বলতেন যে বাংলাদেশ ভারতের পুতুল হয়ে আছে, আমাদের মুক্ত হতে হবে। এবং তরুণ প্রজন্ম তার কথা শুনত,
মানুষ তার কথা বিশ্বাস করত। এটা ভারত সহ্য করতে পারেনি। তারা জানতো যে হাদি বেঁচে থাকলে বাংলাদেশে ভারত বিরোধী একটা শক্তিশালী আন্দোলন গড়ে উঠবে। তাই তারা হাদিকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিল এবং তারা ফয়সাল এবং আলমগীরকে ভাড়া করল। এই দুই আওয়ামী লীগের খুনিকে দিয়ে হাদিকে মারল এবং তারপর তাদের ভারতে পালাতে সাহায্য করল। এবং এখন যখন ফয়সাল এবং আলমগীর ধরা পড়েছে, তখন ভারত চাইছে না অন্যদের ফেরত দিতে, কারণ তারা জানে যদি অন্যরা ফেরত যায় তাহলে তারা সব সত্য বলে দেবে। তারা বলবে কে আসল মাস্টারমাইন্ড, তারা বলবে ভারতের ভূমিকা কী ছিল, এবং তখন পুরো বিশ্ব জানতে পারবে যে ভারতই হাদি হত্যার আসল মাস্টারমাইন্ড। এটা ভারতের জন্য একটা বিশাল কলঙ্ক হবে। তাই তারা খুনিদের ফেরত দিতে চাইছে না। কিন্তু ডক্টর ইউনূস এখন এই খেলা ভেঙে দিতে চাইছেন। তিনি চাইছেন সব সত্য বেরিয়ে আসুক। তিনি চাইছেন বিশ্ব জানুক ভারতের আসল চেহারা, এবং এজন্যই তিনি তার আন্তর্জাতিক ক্ষমতা খাটাচ্ছেন। তিনি জাতিসংঘে যাবেন, তিনি আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নকে বলবেন, তিনি নিশ্চিত করবেন যে ভারতকে এই খুনের দায় নিতে হয়। একজন বিশ্লেষক বলেন, ভারত এখন একটা কঠিন অবস্থায় পড়েছে। একদিকে তারা খুনিদের ফেরত দিতে চাইছে না, অন্যদিকে আন্তর্জাতিক চাপ আসছে, তাদের সিদ্ধান্ত নিতে হবে। আরেকজন বলেন, যদি ডক্টর ইউনূস সফল হন তাহলে এটা হবে বাংলাদেশের জন্য একটা বিশাল বিজয় এবং ভারতের জন্য একটা বিশাল পরাজয়। শেষ কথা হলো, ডক্টর ইউনূস একটা শক্তিশালী পদক্ষেপ নিয়েছেন। তিনি তার আন্তর্জাতিক ক্ষমতা খাটাচ্ছেন। তিনি ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন, খুনিদের ফেরত দাও, নইলে তোমাকে দায় নিতে হবে। এবং এই হুঁশিয়ারি কার্যকর হবে, কারণ ডক্টর ইউনূসের কথার ওজন আছে। তিনি নোবেল পুরস্কার বিজয়ী। জাতিসংঘ তার কথা শোনে, আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন তার কথা শোনে, এবং যখন এই সব শক্তি একসাথে ভারতের উপর চাপ দেবে, তখন ভারত বাধ্য হবে খুনিদের ফেরত দিতে, এবং তখন হাদি হত্যার পুরো সত্য বেরিয়ে আসবে। আমরা নিউজ ফাদার থেকে এই বিষয়ে নিয়মিত আপডেট দিতে থাকব। ডক্টর ইউনূস জাতিসংঘে কি করেন, ভারত কি সিদ্ধান্ত নেয়, এসব আমরা আপনাদের জানাবো। আপনি কি মনে করেন ডক্টর ইউনূসের এই পদক্ষেপ সঠিক এবং হাদির বিচার হওয়া উচিত? যারা মনে করেন ডক্টর ইউনূসের এই পদক্ষেপ সঠিক এবং হাদির বিচার হওয়া উচিত, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। নিউজ ফাদার প্রতিনিয়ত এমন সব খবর আপনাদের সামনে নিয়ে আসে যা অন্য কোথাও পাবেন না। যে সত্য লুকিয়ে রাখা হয়, যে তথ্য চাপা দেওয়া হয়, যে ঘটনা মূলধারার মিডিয়া এড়িয়ে যায়, সেটাই আমরা সরাসরি আপনার কাছে পৌঁছে দিই। আজকের এই ভিডিওতে যা জানলেন, এটা হয়তো আগে কোথাও এভাবে বলা হয়নি। শরীফ ওসমান হাদির ঘটনায় জামাতকে ফাঁসানো হতে পারে, জামাত ফেঁসে যেতে পারে। অবাক হলেও ঘটনা সত্য। জামাতকে ফাঁসাতে নজিরবিহীন আয়োজন সম্পন্ন হয়েছে। এই যে আপনারা যা দেখেন যে অমুক তারিখ ওসমান হাদির হত্যাকারী শুটার তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, অমুক তারিখ আদালতে হাজির করা হয়েছে, তারপরে আবার আদালতে আনা হয়েছে, আবার রিমান্ডে নেওয়া হয়েছে, আবার সাংবাদিকরা ধরে জিজ্ঞেস করে কি অমুক তমুক, যা শোনেন এগুলো সব নাটক। এগুলোর মাধ্যমে জামাতকে আচ্ছা মতো ফাঁসানো হবে। তবে এখানে একটু বলে নিই যে বেশি ভয় পাবেন না। জামাতকে ফাঁসানো বলতে জামাতের কোনো নেতা সুস্পষ্টভাবে সত্যিকার অর্থেই গ্রেপ্তার হবে, রিমান্ডে যাবে, বিষয়টা এরকম হবে না, অতদূর যাবে না। মিডিয়ায় জামাতকে দায়ী করে ভারত থেকে এবং দেশের মধ্যে মিডিয়া ট্রায়াল চলবে এবং মিডিয়া জামাতকে ভয়াবহভাবে বেশিং করবে এবং দিন শেষে প্রকৃত তদন্ত, মানে তদন্তের আগে মিডিয়ার মাধ্যমে চরিত্র হনন যা করার এগুলো করবে, এগুলোর আয়োজন সম্পন্ন। কারণ প্রকৃতপক্ষে তো এর সাথে জামাতের কোনো সম্পৃক্ততা নাই, এটা তো পাগলেও বুঝে। এবং তারপরও নানানভাবে ন্যারেটিভের রাজনীতিতে জামাতকে ফাঁসিয়ে ফায়দা হাসিল করার চেষ্টা করা হবে। তারপরে অনেক দিন পর যখন চার্জশিট হবে, তখন দেখা যাবে যে এখানে জামাতের কেউ না। তবে হ্যাঁ, প্রকৃত হত্যাকারীদের মুখোশ উন্মোচন হয় কিনা এটা নিয়ে সন্দেহ আছে, কারণ এমন কোনো অধরা শক্তি ওসমান হাদিকে হত্যা করেছে যাদের নাম বলার সাহস কোনো সরকারে নেই, যেটা ইউনূসেরও নেই, তারেক রহমানের হয়তো নেই। মানে ওই ডিজিএফআই বা ওই যারা আগে গুম খুন করেছে ওই পার্টি হতে পারে, ভারতের সাথে জড়িত থাকতে পারে। তো জামাতকে ফাঁসানো হবে কোন এক্সটেন্টে, এটা একটু বলি। প্রথমে
রাজশাহী বিশ্ববিদ্যালয় তাহের হত্যাকাণ্ড বা এরকম বেশ কিছু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে বিনা বিচারে বিনা তদন্তে চোখ বুজে শিবিরকে দায়ী করা হয়েছে। প্রথম আলো, ডেইলি স্টার, সমস্ত মিডিয়া নিয়মিত কলাম লিখেছে। শিবিরের লোকজনকে গ্রেপ্তার করা হয়েছে, অমানবিক নির্যাতন করা হয়েছে, এমনকি শিবিরের অনেক ছেলেদের দেশ ত্যাগ করতে হয়েছে। এই যে আজকে এমপি হয়েছে ব্যারিস্টার মাহবুব সালেহী, করুণ কাহিনী, সম্পূর্ণ উদ্ভট মিথ্যা একটা কাহিনীতে তাকে ফাঁসিয়ে ছেলেটাকে তার জীবন বাংলাদেশে তছনছ করে দিয়েছে, দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। কিন্তু একটা পর্যায়ে আওয়ামী পুলিশের এই রিপোর্ট যে মাহবুব সালেহীদের কোনো সম্পর্ক ছিল না ঘটনার সাথে, ওটা অন্য একটা ঘটনা, কিন্তু অযথা, অথচ সেই প্রথম আলো বা যারা ফাঁসিয়েছে, মিডিয়া ট্রায়াল করেছে, তারা কেউ ক্ষমা চায়নি। বুঝতে পারছেন যে একদম নির্দোষ, 100% নির্দোষ ছেলেদেরকে মিডিয়ার মাধ্যমে অপপ্রচার চালিয়ে তাদের জীবন তামাতামা করে দিয়েছে। কিন্তু আল্লাহ তো সেই মজলুমদের সাথে আছেন। সে মাহবুব সালেহীরা বাংলাদেশের চাইতে আরো ভালো পড়াশোনা করেছে, ব্যারিস্টার হয়ে এসেছে, এবং আল্লাহ তাদেরকে এমপি বানিয়েছে, অথচ কি জঘন্য নির্যাতনের শিকার হতে হয়েছে। তো দর্শক, এই শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিষয়টা নিয়ে এরকম রাজনীতি হবে। মিডিয়া জামাতের অমুক দেয় তমুক দেয়, এটা জামাত শিবিরের কাজ, এটা নিয়ে কয়েক মাস একদম তোলপাড় সৃষ্টি করবে, এবং ওইটা ডিবাং করার মতো সক্ষমতাও জামাতের হয়তো নেই, কারণ জামাতের কোনো মিডিয়া নেই। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যতটুকু পারি ডিফেন্ড করব, কিন্তু ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে, একদম ম্যাক্রো গ্রাউন্ডে, এবং কিছু লোককে বিভ্রান্ত করা যাবে জামাত জড়িত, জামাত জড়িত, জামাত অনেক গালি খাবে, জামাত কত খারাপ দেখছো, ওসমান হাদিকে হত্যা করে ফায়দা নিতে চেয়েছিল, নির্বাচন বানচাল করতে চেয়েছিল, এরকম একটা ন্যারেটিভ এস্টাবলিশ হবে। এই জন্য বিরাট আয়োজন সম্পন্ন হয়েছে, কিন্তু দিন শেষে প্রকৃত তদন্তে এটা হাস্যকর, জামাতের কাউ এখানে জড়িত থাকবে, এটা একদম পাগলের প্রলাপ। তা জামাতকে মিডিয়ার মাধ্যমে সাময়িকভাবে ফাঁসানোর আয়োজন চলছে। এভাবেই রাজনীতি, না রাজনীতির নোংরা খেলা এটাই, যে জানে যে ওকে ফাঁসানো যাবে না, কিন্তু মিডিয়ার মাধ্যমে যতদিন ওকে ফাঁসানো যায়। এই যে শিবির রক কাটে, জাস্ট মিডিয়ার মাধ্যমে শিবিরকে কম ক্ষতি করা হয়েছে, বা অনেক মানুষ কিন্তু আসলে বিশ্বাস করে শিবির রক কাটে, কিন্তু এটা কি, এটা পুরোটাই একটা মিথ্যা এবং মিডিয়ার ন্যারেটিভ পলিটিক্স, বাস্তবতার সাথে কোনো সম্পর্ক নেই। কোথাও কোনো রক কাটা মামলায় শিবির দোষী সাব্যস্ত হয়নি। এখন তো আমরা দেখি রক কাটে বিএনপি, যাতে জামাত শিবির দোষী সাব্যস্ত হওয়ার জন্য। আর এই কনসেপ্টটাই একটা ভুয়ো কথা যে কারো রক কাটা, এটা এইভাবে কাউকে আক্রমণ করা হয় না, এটা বাস্তবতার সাথেও যায় না। তো দর্শক, এই যে ফয়সাল, এই ফয়সাল আদালতে হাজির করা হয়েছে, তখন সাংবাদিকরা ধরেছে, কথা বলেছেন, তখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছে আপনি জড়িত কিনা, তখন বলছেন আমি এই কাজ করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে, এটা বিএনপি জামাতের ষড়যন্ত্র হতে পারে, হাদি ও তো একটা জঙ্গি, ও তো জামাত জঙ্গি। এই যে কথাগুলো, মানে ফয়সালের যে কথাগুলো, এগুলোই সেই ষড়যন্ত্রের আলামত। এবং আপনারা দেখেছেন যে জামাত শব্দটা উচ্চারণের সাথে সাথেই এক সাংবাদিক, ইন্ডিয়ান এক সাংবাদিক, সে বারবার প্রশ্ন করছে, হ্যাঁ জামাত জড়িত, জামাত জড়িত, বলেন জামাত জড়িত। মানে কিভাবে অতি সূক্ষ্মভাবে, প্রাথমিকভাবে এই ফয়সালের মাধ্যমে জামাতকে, শিবিরকে দোষী সাব্যস্ত করা যায়, কয়েক মাস ঢালাও গালাগালি করা যায়, অনেক মানুষকে বিভ্রান্ত করা যায়। ভারতীয় সাংবাদিক, ভারতীয় মিডিয়া সেই ষড়যন্ত্র করছে। ভারতের পুলিশ যেটা করবে সেটা বলবো না, মিডিয়া এবং এরা করবে, এবং সেটা সব, এটা কোনো লিগ্যাল গুরুত্বও থাকবে না, জাস্ট মিডিয়ার রাজনীতি, ন্যারেটিভ পলিটিক্স, গালাগালি। কিন্তু বাস্তবিক পক্ষে কাগজে কলমে কোথাও ভারতের পুলিশ তাদের রিমান্ডের তথ্য বা এগুলোতে জামাতের নাম এসেছে, এগুলো কিছু বলবে না, কারণ এটা একদম হাস্যকর, এত নোংরামি তারা করে না, অথবা এগুলো বোঝা যায়। এই জন্য যে মিডিয়া করেছে, সেই জন্য জামাত শিবিরকে সতর্ক থাকতে হবে, এবং জামাত শিবিরের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা, যেহেতু মিডিয়া নাই, এগুলো ডিবাং করতে হবে। বাস্তবিক পক্ষে তদন্তে সঠিক বিষয় হয়তো উঠে আসবে, কিন্তু উপরে উপরে বিএনপি অ্যাক্টিভিস্টরা অলরেডি দেখেন, এই যে হাদি একটা জঙ্গি, জামাত জড়িত কিনা, এই প্রশ্নটা কিভাবে মার্কেটিং করা হচ্ছে, ভয়ানকভাবে মার্কেটিং করা হচ্ছে। এই একবার দেখলেন, সামনে এরকম আরো কয়েকবার সাংবাদিকরা বলবে, অথবা বিভিন্ন
যে কারা সূত্র বলছে, রিমান্ড সূত্র বলছে, কলকাতার আদালত সূত্র বলছে যে অমুক জামাতের অমুকের নাম উঠে এসেছে, এরকম বিভিন্ন গায়েবী রিপোর্ট দেখ, মানে এগুলো ছয়লাভ হয়ে যাবে। আর এগুলো একটা দল, দুইটা দল, আওয়ামী লীগও মার্কেটিং করবে, বিএনপিও মার্কেটিং করবে, আর বামপন্থীরাও মার্কেটিং করবে। ডিজিএফআই এর খেলার পার্ট কিন্তু এটাও, যে বাস্তবে যা হোক এটার মাধ্যমে এই ফায়দা হাসিল করা যায় কিনা। তো জামাত সবচেয়ে বেশি হাদির প্রতি অনুরক্ত, এবং হাদি জামাতের প্রতি খুব অনুরক্ত ছিলেন। হয়তো হাদি বেঁচে থাকলে জামাতেরা নির্বাচন করতেন। যে হাদির প্রোটেক্টর, হাদির অর্থের যোগানদাতা একটা বড় অংশ ছিল জামাত শিবিরের লোকজন, হাদির কর্মীরাও একটা বড় অংশ জামাত, এবং হাদির সাথে জামাতের শিবিরে জোট ছিল। ইনকিলাব মঞ্চের ছেলেমেয়েরা শিবিরের সাথে জোট করে নির্বাচন করেছে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে। তো সেখানে জামাতকে জড়ানোর চেষ্টা, এটা কতটা নোংরামি, কতটা ভয়ানক, ডেঞ্জারাস এটা করছে। এবং এগুলো সবকিছুর নিয়ন্ত্রণ হয় ভারত থেকে। এই জন্য যা দেখছেন, এই অমুক দিন গ্রেপ্তার হয়েছে, এগুলো কিছুই না, গ্রেপ্তার ইউনূসের আমলে হয়েছে। কিন্তু বাকি যা দেখছেন এগুলো সব ভারতের নাটক, বিএনপিকে গ্লোরিফাই। বন্ধুরা, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন শরীফ ওসমান হাদিকে এই ফয়সাল বলতেছে সে নাকি মারেনি, এটা নাকি টোটালি জামাতের চক্রান্ত। তাছাড়াও ইতিমধ্যে দেখতে পেয়েছেন ভারতের পুলিশ তাকে গ্রেপ্তার করে তাদের আদালতে তুলেছে যে এইটার আসল সত্যতা জানার জন্য। কিন্তু ফয়সাল বারবার বলতেছে সে এই ঘটনার সাথে জড়িত না, এইটা নাকি টোটালি জামায়াত তাদেরকে ফাঁসাচ্ছে। তাহলে কি বন্ধুরা এটা টোটালি মির্জা আব্বাসের সাথে প্ল্যান করেছে ফয়সাল? তা না হলে কেনই বা জামায়াতকে এইভাবে বলবে এই ফয়সাল করিম মাসুদ? এই বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।